ভাষায় বললে মন গলবে মাননীয় স্পিকার? জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। আপনার বুলিতে চন্দন ফুল ফুটুক। এটা অত্যন্ত দুঃখজনক যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। এদিকে আজকে সংসদে জামাতে আমির স্পিকারের সাথে কথার লড়াই লেগে পদত্যাগ করে। জামাতে আমিরের পদত্যাগে সারা দেশবাসী অবাক হয়। জামাত কর্মীরা রাজপথে নামে, বিএনপির কর্মীরাও অ্যাকশন নিয়েছে রাজপথে। আমার উপর আক্রমণের জন্য ডাকাত দল প্রস্তুতি নিয়েছিল, তারপরে প্রশাসনের সহযোগিতা আমি সেখান থেকে এসেছি। এর আগেও আমি 2 বার আক্রমণের শিকার হয়েছি, নির্বাচনের সময় 3 বার আক্রমণের শিকার হয়েছি। আমার পক্ষে যারাই কোনো কথা বলে, এমনকি মসজিদে আমার পক্ষের জন্য দোয়া করেছে, সেই মসজিদের ইমামকে মসজিদের ভিতর থেকে বের করে এনে প্রচন্ড ভাবে তার উপর হামলা করা হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপির ভেতরে একটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে, যে এরা সকলে মিলে যুক্ত হয়ে বেশ কিছু পরিচিত মুখ যদি একত্র হতে পারেন, তাহলে বিএনপিকে যে কোনো ঝাঁকি দিলেই। ডাকসু শিবির কি জিনিস বিএনপি অক্ষর অক্ষরে টের পাচ্ছে। বিএনপিকে উচিত শিক্ষা দিচ্ছে ডাকসু শিবির। আরেকজিয়ার থিওরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অচল। মতো আলোচনা অলরেডি হয়ে গেছে, সো এই আলোচনাটাই কন্টিনিউ আমরা করতে পারি। আর একটা বিধিতে আমি এটা আগেও একটু দেখে রেখেছি, সংসদকে মুলতবি করে আলোচনা না করে এই আলোচনাটাই আমরা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু শুনি। আজকের সংসদে স্পিকার এবং জামাতে আমিরের মধ্যে কথার লড়াই হয়। জামাতে আমির সরাসরি স্পিকারকে নিয়ে অনেক হাস্যরস কথা বলে। দর্শক শ্রোতা, সংসদ অধিবেশনে প্রতিনিয়ত অনেক ঝামেলা হয়। এক দল আরেক দলের গোপন কথা বলে। বিএনপি এবং জামাতের লড়াই সবসময় লেগেই থাকে। আজকে দেখতে পারি জামাতে আমির রেগে গিয়ে কঠিন একটি সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তটি দেখে দেশের প্রত্যেকটা মানুষ অবাক হয় এবং জামাতের এমপিরাও অ্যাকশনে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সংসদে জামাতে আমির যা যা বলেছেন এবং জামাতে আমিরের সিদ্ধান্তের পর দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে মাননীয় স্পিকার? জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ফুল ফুটুক। জি, আপনার বুলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনারটাই কবুল। আপনি মেনে নিলাম, মেনে নিয়ে আমি ইনশাআল্লাহ কালকে নোটিশ দিব, আপনি আমাদেরকে সুযোগ করে দিবেন। তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু শুনি। জি জি জি, মানে স্পিকার, আপনার স্লিপ অফ টাং হয়েছে আমি বুঝি। 60 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ অফ টাং না, কথার কথা এসছে আর কি। 1.5 ঘন্টা ওইরকম। সংসদের কাজ শেষ ঘন্টা পূর্বে এবং আলোচনাটা 1 ঘন্টার জন্য হবে এরকম বলা আছে। এরপরে সাবসেকশনে আপনি গেলে কোন সদস্যকে আপনি আহ্বান করবেন, সময় নির্ধারণ করবেন, একটু বলছে। তা এখন মাননীয় বিরোধী দলীয় নেতা এখন আপনাকে বিধি ভায়োলেট করার জন্য বলতেছে এইরকম বিধি তো বাম। সেই জন্য আপনি 68-এ যদি মাননীয় বিরোধী দলের অনুরোধ করেন, উনি নোটিশটা আবার যদি দেন, অবশ্যই এটা মাননীয় সংসদ নেতার উপস্থিতিতে আলোচনা হবে। আমরা তো এগ্রিড, কিন্তু ওই যে বিধি বাম করবেন না 1 ঘন্টা। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। জি, সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে মাননীয় স্পিকার? ঠিক আছে, আপনি যেটা সর্বোত্তম মনে করেন সেইটাই আমরা আশা করব। আপনার উপর ছেড়ে দিলাম, তবে আমরা অর্থবহ আলোচনা করতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা বিশ্বব্যাপী একজন সংসদ সদস্যের বিশেষ নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। অথচ আমার উপর সরাসরি ভিডিওতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সরাসরি অস্ত্র হাতে আমাকে কোপাতে আসা ব্যক্তিও এখন যখন আবার আমার নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছে, তাহলে তো আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগবো। তো এই ব্যাপারটা অবশ্যই গ্রহণ করে আমি মনে করি একটা তদন্তে পাঠানো দরকার, সংসদীয় তদন্ত হতে পারে। এবং কারা এই ব্যাপারে আমাদেরকে, আমি সহ আমার নেতা কর্মীদেরকে কিভাবে হত্যার হুমকি দিয়ে এবং এখন এলাকায় থাকে সরাসরি আক্রমণ করে, এমনকি আমার উপর, আমার নিরাপত্তা দিতে যাওয়া পুলিশের উপর আক্রমণ হয়েছে। নট এ সিঙ্গেল আসামি অ্যারেস্ট হয়েছে। ভোটের দিনে আমার উপর আমার গাড়ি বড় হামলা করে, আমার গাড়িতে 6টা কুকুর দাগ এখনো আছে, এখনো তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, বিশেষ অধিকার ক্ষুণ্ণ প্রশ্নের প্রায় একই বিষয়ে 2টি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে আমার জান, মাল, সম্মান এবং মর্যাদা রক্ষা করা মহান জাতীয় সংসদের দায়িত্ব বলে আমি মনে করি। এটি আমার বিশেষ অধিকার ও বটে। বিগত 25শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সহিংসতাগ্রস্ত পরিবারকে দেখতে গেলে আমার গাড়ি বহরে আমাকে
হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়, যার প্রতিবাদে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি প্রদান করে। এছাড়াও 29শে মার্চ 2026 তারিখে মহান সংসদে বক্তব্যের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অত্যন্ত অশালীন, মানহানিকর, নিন্দনীয়, গর্হিত স্লোগান ও বক্তব্য দেয়া হয়, যা আমার বাক স্বাধীনতা হরণের শামিল বলে আমি মনে করি। অনলাইনে বারবার আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো সংসদ সদস্যের উপর বা অন্য যে কোনো ব্যক্তির উপর এরূপ হামলা অনাকাঙ্ক্ষিত, তবে বিষয়টি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়াও মাননীয় সদস্যের বিরুদ্ধে কে বা কারা এ ধরনের বক্তব্য দিয়েছেন তা নোটিশে স্পষ্ট নয়। তবুও আমি মাননীয় সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল, কিন্তু কার্যপ্রণালী বিধির 165 উপবিধি 2 ও 165 উপবিধি 4 বিধি অনুযায়ী বিধিগতভাবে সীমাবদ্ধতার কারণে, আই রিপিট, বিধিগতভাবে সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ এর নোটিশে উত্থাপিত বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। রেকর্ডে থাকবে। মাননীয় সদস্যবৃন্দ, জনাব হান্নান মাসুদ। আমি যে নোটিশটা দিয়েছি এটার উপর তো আমার বক্তব্য আছে। ব্যক্তিগতভাবে এটা এত বেশি হুমকির মুখোমুখি হতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আসলে হচ্ছে নির্বাচনের আগ থেকেই আপনারা জানেন আমি যে অঞ্চলে জন্ম নিয়েছি সেই অঞ্চলে একটি দ্বীপাঞ্চল, এবং যেখান থেকে ইলেকশন করেছি সেই জায়গায় ভূমিদস্যু, জলদস্যুদের উৎপাত অনেক বেশি। এটা ধারাবাহিকভাবে গত পরশু আমি হাতিয়া থেকে আসার সময়ও প্রশাসনিকভাবে এবং বিভিন্ন মারফতে জানতে পেরেছি আমি যে ফেরিতে করে আসতেছিলাম আমার উপর আক্রমণের জন্য ডাকাত দল প্রস্তুতি নিয়েছিল। তারপরে প্রশাসনের সহযোগিতা আমি সেখান থেকে এসেছি। এর আগেও আমি 2 বার আক্রমণের শিকার হয়েছি, নির্বাচনের সময় 3 বার আক্রমণের শিকার হয়েছি। আমার পক্ষে দাঁড়াই কোনো কথা বলে, এমনকি মসজিদে আমার পক্ষের জন্য দোয়া করেছে, সেই মসজিদের ইমামকে মসজিদের ভিতর থেকে বের করে এনে প্রচন্ডভাবে তার উপর হামলা করা হয়েছে, এবং তাকে আজকে প্রায় 1.5 মাস ধরে তাকে চিকিৎসা নিতে হচ্ছে। আমার উপর যারা আক্রমণ করেছে আমি আপনাকে সেই জায়গায় কিছু নোটিশের সাথে কিছু ডকুমেন্টস দিয়েছি যে সরাসরি অস্ত্র হাতে আমাকে কোফাতে আসা হয়েছে। একজন সংসদ সদস্য হিসাবে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি। এটা বিশ্বব্যাপী একজন সংসদ সদস্যের বিশেষ নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, অথচ আমার উপর সরাসরি ভিডিওতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সরাসরি অস্ত্র হাতে আমাকে কোফাতে আসা ব্যক্তিও এখন যখন আবার আমার নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছে, তাহলে তো আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগবো। তো এই ব্যাপারটা অবশ্যই গ্রহণ করে আমি মনে করি একটা তদন্তে পাঠানো দরকার, সংসদীয় তদন্ত হতে পারে, এবং কারা এই ব্যাপারে আমাদেরকে, আমি সহ আমার নেতা কর্মীদেরকে কিভাবে হত্যার হুমকি দিয়ে এবং এখন এলাকায় থাকে সরাসরি আক্রমণ করে, এমনকি আমার উপর আমার নিরাপত্তা দিতে যাওয়া পুলিশের উপর আক্রমণ হয়েছে। নট এ সিঙ্গেল আসামি অ্যারেস্ট হয়েছে। ভোটের দিনে আমার উপর আমার গাড়ি বড় হামলা করে, আমার গাড়িতে 6টা কুপির দাগ এখনো আছে, এখনো তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিটিভির সাংবাদিককে কুপিয়েছে, এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই প্রত্যেকটা আসামির ক্ষেত্রে দেখা যাচ্ছে তৎকালীন ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা করেছে, ইউনিয়ন বিএনপি সদস্যকে হত্যা করেছে। এই ধরনের হত্যা মামলার আসামিরা, এই ধরনের হত্যা মামলা, আমি আমার বিশেষ নিরাপত্তা বিধিতে কথা বলতেছি, আপনাদের উপরে হামলা হতে পারে এইভাবে। না না মাননীয় স্পিকার, এটা একেবারে মাননীয় সদস্য, আমি আমার নিরাপত্তার কথা বলছি, আমি কনসার্ন জানাচ্ছি। এবং আমার উপর যদি পরের বার আক্রমণ হয় সেটাকে ট্রেজারি বেঞ্চ থেকে দায়িত্ব নিবে কিনা এটা তাহলে বলুক যে আমরা দায়িত্ব নিব, আমরা সরকারের দায়িত্ব আছে। পরের বার যদি আপনার উপর আক্রমণ হয় আমরা দায়িত্ব নিয়ে বসে যাচ্ছি। আপনারা বলতে হবে যে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে আইনের আওতায় আনবো আমরা। মাননীয় সদস্য, এখন একটু শুনেন। এটা আমার হাহাকারও বলতে পারেন, কারণ আমি মামলা দিয়ে জিডি করে এখন পর্যন্ত মাননীয় সদস্য পাচ্ছি না, যার কারণে সংসদে বলতে হচ্ছে। একটু শুনুন দয়া করে। আপনার নোটিশটা পেয়েছি এবং আপনি বসেন দয়া করে, অসুবিধা নেই। আপনার নোটিশটা পেয়েছি, যথাযথ নিয়মে নোটিশটা আমরা ডিসপোজ অফ করেছি। অবশেষে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আজ থেকে অনেক মাস পূর্বে একটা কথা বলেছিলাম। ব্যারিস্টার রুমিন ফারহানাকে যেদিন বহিষ্কার করা হয় সেদিন বলেছিলাম বর্তমান সরকার অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে, ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান সরকারের সংসদে সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদকে উত্তপ্ত রাখবে। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রেসার এই সরকার নিতে পারবে না, সেটা আজ সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার মতাদর্শ কিংবা তার আদর্শ কিংবা ব্যক্তিগতভাবে তাকে আপনারা অপছন্দ করতেই পারেন, কিন্তু ক্ষমতাকে বারবার প্রশ্নবিদ্ধ করা, ক্ষমতাকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখানো, ক্ষমতার মসনদকে
তর্কের মধ্যে রাখা এই কাজটা ব্যারিস্টার রুমিন ফারহানা করে গেছে। আওয়ামী লীগের শাসনামলে 17 বছর ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম মেইন স্ট্রিম মিডিয়াতে নিজেকে উত্থাপন করেছে, নিজেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে, বাংলাদেশ আওয়ামী লীগের গভীর সমালোচনা করেছে, কঠিন সমালোচনা করেছে, এটা কিন্তু আমরা দেখেছি। এখন এই মুহূর্তে বিএনপি সব থেকে বড় বিপদে পড়বে ব্যারিস্টার রুমিন ফারহানার কারণে। গত কয়েকদিন থেকে দেখছিলাম গণমাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপিতে যোগদান করতেছে, ওই দলে যোগদান করতেছে, সেই দলে যোগদান করতেছে। এটা নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা অলরেডি ডয়েচে ভেলেতে তিনি বলে দিয়েছেন তিনি আপাতত কোনো দলে যোগদান করছেন না। এটা ব্যারিস্টার রুমিন ফারহানার একটা চমৎকার সিদ্ধান্ত, কারণ তিনি যে ব্যক্তিগত ইমেজ সৃষ্টি করেছেন, এখন যদি অন্য কোনো দলে যোগদান করেন সেই ইমেজটা আর থাকবে না, তার যে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে সেটা আর থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য, তাকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য সমর্থকরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কারণ সেই অঞ্চলে চাইনি বিএনপি ক্ষমতায় আসুক। আর ব্যারিস্টার রুমিন ফারহানার মারাত্মক জনপ্রিয়তা আছে, কারণ তার পিতা একজন ভাষা সৈনিক ওলি আহাদ। এই জায়গা থেকে তার একটা সিম্পেথির জায়গা তিনি পেয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আজ সংসদে যেই বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য সম্পূর্ণ শেষ করার পূর্বেই সরকার সংসদে তার মাইক্রোফোন সুইচ অফ করে দিয়েছিল, সেই বক্তব্যটা প্রিয় দর্শক আপনাদের দেখা উচিত। আমি জানি অনেকে দেখেছেন ইতিমধ্যে, তারপরেও আবার একটু দেখেন। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনাকাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামি বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন, এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। বর্তমান সরকারের জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী, এই 4টা মন্ত্রী, আরো একটা আছে স্বাস্থ্যমন্ত্রী, আমি নিশ্চিত হয়ে বলতে পারি এরা সম্ভবত সবসময় নেশার ঘোরে আচ্ছন্ন থাকে, এরা সবসময় নেশাগ্রস্ত থাকে, এরা অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। কেন বলছি দেখেন, কয়েকটা সংবাদের হেডলাইন দেখেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপির ভেতরে একটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে, যে এরা সকলে মিলে যুক্ত হয়ে বেশ কিছু পরিচিত মুখ যদি একত্র হতে পারেন তাহলে বিএনপিকে যে কোনো ঝাঁকি দিলেই তারা এই দলটিকে নিয়ে বিকল্প শক্তি হিসেবে ক্ষমতার কেন্দ্রে চলে যেতে পারবেন। এনসিপিতে যে দলে দলে বিভিন্ন দল থেকে এসে ব্যক্তিবর্গ যুক্ত হবেন, এই খবরটা গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদ মাধ্যমে ছিল। সাধারণভাবে একটা সরকার নির্বাচিত হয়ে আসার পরপরই সরকার বিরোধী শক্তিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে সরকার যখনও থিতু হয়ে বসেনি, সকল জায়গায় তাদের বিশ্বস্ত লোকদেরকে বসিয়ে সরকারকে একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেনি, এমন অবস্থাতেই সরকারকে টালমাটাল করে ফেলার একটা চেষ্টা করা হয়। এ দফাতেও যদিও বা একটা ভাগাভাগি নির্বাচনের মাধ্যমে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি ভাগাভাগি করে একটা সংসদ সাজিয়ে বসেছে, কিন্তু বিশেষভাবে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা এখনো মেনে নিতে পারছে না, ঠিক জামায়াতে ইসলামীর মতোই, যে বিএনপি একা ক্ষমতায় বসে তাদেরকে একেবারেই অগ্রাহ্য করছে। এমনকি গণভোটের রায়, জুলাই সনদ, তাদের একরকমের প্রস্তাবনার মধ্যে, পরামর্শের মধ্যে যেসব সংস্কার প্রস্তাব বা অধ্যাদেশ সমূহ ইউনূস সরকার এনেছিল সেগুলো বিএনপি সরকার পাশ করিয়ে নিতে রাজি হচ্ছে না। এ অবস্থায় ক্ষমতার ভাগ না পেয়ে একরকমের অস্থির এবং চঞ্চল হয়ে উঠেছেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা। এরই মধ্যে আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি একটা বিশ্লেষণ ছেপেছে, যেখানে তারা বলেছে যে নেপালে তো তরুণেরা ক্ষমতায় বসেছে এবং নেপালে সংসদে তরুণদের যে পরিমাণ প্রতিনিধিত্ব, বাংলাদেশে তরুণেরা কেন সেটা পেল না, বাংলাদেশে তরুণেরা হোঁচট খেলো কেন। কাজেই এই হোঁচট খাওয়া তরুণদের দলে সম্ভবত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা
কিছুতেই থাকতে চাইছেন না। কারণ ভেবে দেখুন, নাহিদ ইসলাম না হয় চিফ হুইপ হয়েছেন, জামায়াতের সঙ্গে জোট গঠন করে সংসদে যেতে পেরে হাসনাত আব্দুল্লাহ ভাগাভাগির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছেন, কিন্তু সার্জিস আলম ঠাঁই পান নাই সংসদে, ঠাঁই পান নাই, নির্বাচনে অংশই নিতে পারেন নাই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো প্রবল প্রতাপশালী জুলাইয়ের নেতা, এবং যিনি কিনা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।